আমাদের উপরে সেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা সেটা মানি নাই। 48 সাল থেকে 52 সাল এই 4 বছর সংগ্রামের পর এটা চূড়ান্ত সংগ্রামের মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা, আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করতে বাধ্য হই। এবং যেই স্বীকৃতিটা এখন বিশ্বে একটা ভাষ পাত্র, বিশ্বে জাতিসংঘে এটা সংগঠিত হয়েছে যে মাতৃভাষা দিবস। মাতৃভাষা এটা আমাদের বিরাট অর্জন। মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালন করা হয় 21 ফেব্রুয়ারি। বাংলাদেশ আমরা পালন করি। আমার সোনার বাংলা, আমি তোমায় বাকি, হ্যাঁ, এই কথা শুধু বাংলাদেশে বলা হয় না, এটা অমর একুশের যে গানটা এটা সারা বিশ্বেই গাওয়া হয়। এটা আমাদের একটা অর্জন। তারপরে তখন থেকে আমরা বুঝতে পারি, আমরা তো তখন মাত্র স্কুলে পড়ি। আমি ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েছি 65 সালে। তখন থেকে আমি ছাত্রলীগ করি এবং তখন থেকে আমাদের কিছু বোঝার সময় হয়েছে যে আমরা আসলেও আমরা বঞ্চিত হচ্ছি আর্থিকভাবে, চাকরিভাবে। আমাদের অঞ্চলের বা শহরে আর ছিল একটা পাট, যেটা এখন ধ্বংস হয়ে গেছে। তখন পাটের এত চাহিদা ছিল সারা বিশ্বে। এই পাট রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, কিন্তু সেটা টাকার চলে যেত পাকিস্তান। কাগজ কিন্তু আমাদের দেশে, কাগজ যেটা লেখার দোকান, কাগজ আমাদের কর্ণফুলী পেপার মিল, সেই কাগজ চলে যেত পশ্চিম পাকিস্তানে, জাহাজে নিয়ে যেত। ওখানে ছিল 6 আনা, আমাদের ছিল দাম 40টা 9 আনা। আমাদের দেশে উন্নত হয়ে আমাদের দেশে কাগজের দামটা বেশি, কিন্তু তাদের দেশে নিয়ে কম দামে তাদের ছাত্রদের লেখাপড়া করেছে। তারপরে আসে 54 সালে একটা নির্বাচন হয়েছিল, প্রাদেশিক নির্বাচন। সেই নির্বাচনে কুমারস্থানের হক বাসানে একটা ফর্ম হয়েছিল। হক বাসানে জয়লাভ করে এবং সেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমপি হয়ে এবং মন্ত্রী হয়েছিল। কিন্তু 1-1.5 বছর মাথায় 56 সালে সে মন্ত্রী ভেঙে দেওয়া হয়। অর্থাৎ বাঙালিরা যেখানে শাসন করো এটা তারা চায় না, তারা ছিল পূর্বাঞ্চল শাসন এবং কেন্দ্রীয় শাসনকে দাবি করে দেয়, যাতে কোনো বাঙালি এই পূর্বাঞ্চল শাসন করতে না পারে। তারপরে আসো 1958 সালে মাস্টারদারি করা আইয়ুব খান, জেনারেল আইয়ুব, তিনি 10 বছর শাসন করেছেন। ডিগ্রি অফ 10 ইয়ার্স একটা বই প্রকাশ করেছিল। এই বইতে উনি সেখানে লেখছে, অনেক কিছু লেখছে, কিন্তু সত্যিকার অর্থে উনি মিথ্যা কথা বলে গেছেন। আমাদের এই পূর্বাঞ্চল কিছুই করেন নাই, সব প্রতিষ্ঠা মানে ইসলামাবাদ, লাহোর ছিল রাজধানী। সেই রাজধানী ইসলামাবাদ একটা এমন সুন্দর বৈদেশিক সাহিত্য গড়ে তোলে, হাজার হাজার কোটি টাকা খরচ করে ওখানে এই ইসলামাবাদ রাজধানী করে। কিন্তু আমাদের পূর্বাঞ্চল কিছু করেন নাই। আমরা যখন নাকি 65 আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হই 1967 সালে। 62 সালের তো আমাদের যে বৈষম্যটা আরম্ভ হয়েছে ঠিক পাকিস্তান দল হওয়ার পর থেকে আর বৈষম্য দুই দেশের মধ্যে। আমরা মনে হয় যেন আমরা তাদের প্রজা আর তারা হয়েছে রাজা। রাজা প্রজা যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের মধ্যে সৃষ্টি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আমাদের মুক্তির জন্য, আমাদের দেশের স্বাধিকার আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য 6 দফা প্রয়োজন করে। সেই 6 দফাটি কি ছিল? কেন্দ্রে থাকবে শুধু 3টা বিষয়: প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়, আরেকটা, এই 2টি ছিল কেন্দ্রে থাকবে। বাকি সব যে পূর্বাঞ্চলের নিজস্ব টাকা থাকবে। এই পূর্বাঞ্চলের টাকা পশ্চিমবঙ্গে এমপি হলে তারা তাদের টাকা দেয়া বিনিময় করে নিতে হবে। আমাদের দেশে যে ইনকাম হবে পার পার্সেন্ট হবে, আমাদের দেশে থাকবে এবং আমাদের দেশে আমাদের যে কাজগুলো করো সরকার দেখতে হবে এখানে আসলে স্বাধীনতা
যে প্রশ্নটা সেটা লুকাইতে হবে। এখানে বীজ বপন করা হয়েছিল সদাবাদী। অ্যাকচুয়ালি বীজ বপন করা হয়েছে 48 সালে, যখন মোহাম্মদ আলী জিন্নাহ প্রস্তাব দিয়েছিলেন উর্দু মাস্ট বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ, পাকিস্তান, উর্দু হলো পাকিস্তানের একমাত্র ভাষা। তখন থেকে আসলে বীজ বপন হয়েছে এবং সদাবাদের মধ্যে সত্যিকার অর্থে যে আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন হওয়ার দরকার, আমাদের নিজের অধিকার নিয়ে বাঁচতে পারি, আমরা তো আমাদের ভাষা প্রয়োগ করে আমরা আমাদের অর্জনগুলি দিতে পারি, সেখানে সদফা ঢুকিয়েছিল এবং সদফাকে আমরা মানে আমি মনে করি সদফাই ছিল সত্যিকার অর্থে যে স্বাধীনতার ভিত্তি। ধন্যবাদ। এবারে কিছু জানতে চাবে সপ্তম শ্রেণীর ছাত্র তোমার বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা দাদু ভাই, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা সংঘটিত হয়েছিল। সে সময় এই ঘটনা দেখে আপনার মনে কেমন অনুভূতি জাগিয়েছিল, সেভাবে আমাদের কিছু বলুন। গণহত্যা অর্থই গণহত্যা, কোনো হত্যাই গ্রহণযোগ্য না, কোনো অন্যায়কে গ্রহণযোগ্য না। তখন পাকিস্তানিরা 25 মাসে কাল রাত্রে যাবে হানা করেছে, মিডিয়ার পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় হল করেছে, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক, বিশ্ব চাপে দিয়েছিল। এমন নরহত্যা, জেনোসাইড, যে গণহারে হত্যা করাটা, এটা বিশ্বকে অবাক করে দিয়েছিল। শুধু আমাদের দেশের লেখকরা না, বিদেশি অনেক লেখক এ সম্পর্কে লিখেছেন। এইভাবে গণহত্যা করা, রাখে মানুষ হত্যা করা, নির্দোষ মানুষ হত্যা করা, যাতে ইসলাম সমর্থন করে। ইসলাম কি বলেছে? একটা মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। ইসলাম কি বলেছে? একটা লোককে রক্ষা করা মানে সমগ্র জাতিকে, মানব জাতিকে রক্ষা করা। এখন মানবতার প্রশ্নে আসে, এত বড় 2 লক্ষ লোক হত্যা করলো, 2 লক্ষ মা বোনকে লাঞ্ছিত করলো, হাজার হাজার শত লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করলো, সেটাকে মানবিকের দিক দিয়ে দেখতে গেলে এটা তো মানবিকের কর্মী যারা আছে তারা কি দেখবে আমি জানি না, আমি বলবো এটা বিশ্বের একটা কলঙ্কিত কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা কেমন আছো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব কম সময়ে নেতৃত্ব লাভ করেন। এত কম সময়ে নেতৃত্ব লাভের এই অতুলনীয় ও অবিস্মরণীয় উত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বঙ্গবন্ধুকে আমি বর্ণনা করবো একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠানের উপরে শাখা আছে, তো স্কুলটা অনেকটা শাখা, একটা প্রতিষ্ঠান, শুধু সপ্তম শ্রেণী নেই স্কুলটা না, তাই না? বঙ্গবন্ধু বিভিন্ন প্রতিভার অধিকারী। উনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। তখন একটা মুসলিম ছাত্রলীগের নেতৃত্ব দেন, তখন থেকে মুসলিম ছাত্রলীগের সভাপতি ছিলেন। ওনার এটা জন্মগত রাজনৈতিক যে ওনার প্রতিষ্ঠা লাভ করা রাজনৈতিক ধারণা, এটা ওনার জন্মগত না হলে কেউ কোনো প্রতিষ্ঠা করতে পারে না। উনি ছাত্র জীবন থেকেই প্রথম জীবন থেকেই উনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং সেই রাজনীতি থেকে উনি আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নিয়ে আসতেন যে একটা প্রতিষ্ঠান, এখানে উনি মানুষকে ভালোবেসেছেন, উনি দেশকে ভালোবেসেছেন। উনি তখন পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলেন। তোমাদের জানা দরকার, বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনে যুক্ত ছিলেন, পাকিস্তান স্বাধীন করার জন্য ওনার সহযোগিতা ছিল।
কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন উনি দেখছেন যে না, পাকিস্তান আমাদের জন্য ভুল হয়েছে, পাকিস্তানের সাথে আমরা থাকতে পারবো না, যেহেতু তারা আমাদের উপর যে নির্যাতন, অত্যাচার, তারপরে বৈষম্য, এই বৈষম্যগুলি উনি মানতে পারেন না। এই অনেক কিছু উনি চোখে দেখেছেন, দেখে উনি সবকিছু মানতে পারেন না বলেই উনি রাজনীতিকে জীবনের একমাত্র কাজ হিসেবে ধরে নিয়েছেন এবং সেই রাজনীতির মাধ্যমেই উনি আমাদের ভাষা আন্দোলন, উনি আমাদের ৬ দফা দাবি, ৬৯-এ ছাত্র গণ অভ্যুত্থান সবকিছু বঙ্গবন্ধু প্রেরণায় আমরা পেয়েছি এবং চূড়ান্ত করতে আমরা উনার দেখে যখন ৭ই মার্চ দেশের সমাধানে উনি বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের হাতে যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, দাবি করো শত্রুর মোকাবেলা করবার জন্য। তোমরা প্রস্তুত থাকো, আমি বলবো তোমরা স্বাধীনতার জন্য প্রস্তুত হও। এবং ওনার আরেকটা দুর্গোষ্ঠী ছিল, যেটা আমি বুঝতে পারি যে রাজনৈতিক দুর্গোষ্ঠী না থাকলে এগুলো হয় না। আমি ট্রেনিং নিয়েছি বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স, মানে যেটা আপনার বাংলা মুজিব বাহিনী প্রতিষ্ঠা করেছিল ওনারই বাহিনী শেখ ফজলুল হক মনি। কাশি তখন না আসো, প্রথম দিন ভর্তি হও তখন নতুন কথা বলে না। তো আমাদের এই ওরিয়েন্টেশন কাজ ছিল, মেজর জেনারেল নামটা ভুলে গেছে, অনেক কথা অনেক ছিল, ওই চ্যাম্পিয়নশিপ ছিল মেজর জেনারেল ইন্ডিয়া। উনি এসে বললেন, ইউ মাই ডিয়ার ক্যাডেটস, ফার্স্ট অফ অল সালাম টু ইউ, না ফার্স্ট অফ অল সালাম টু ইউ Prophet, our Prophet Sheikh Mujibur Rahman, who selected this place before 3 years. এই যে একটা কথা, এটা কিন্তু বুঝতে পারছো? বলেন যে আমাদের প্রভেট, তোমাদের প্রভেট শেখ মুজিবুর রহমানের প্রতি আমার সালাম। তোমরা আজকে ট্রেনিং নেওয়ার জন্য যে জায়গাটায় এসেছো, এই জায়গাটা 3 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট করে দিয়ে গেছিল। এখন দেখুন না রাজনৈতিক দূরদর্শিতা কতটুকু। আমরা যাবো, উনি জানতেন যে একটা মুক্তিযুদ্ধ করবো, আমার ছেলের কোথায় থাকবে, কোন জায়গায় ট্রেনিং নেবে, সেটা কথা উনি ঠিক করে গিয়েছিলেন। উনি শেখ মুজিব, কাজে উনি একটা প্রতিষ্ঠান, শুধু উনি রাজনীতিবিদ নন, উনি একটা প্রতিষ্ঠান। সপ্তম শ্রেণীর ছাত্র আন্দোলন। আমার নাম বলে বলো নামটা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? পাকিস্তানি সামরিক বাহিনী রাজাকার মালবদর ও আল-জাফর বাহিনী ভূমিগত সম্বন্ধে আপনার তোমরা যুদ্ধটা হয়েছিল 2 তরফে। প্রথম ছিল মুক্তিযোদ্ধা বনাম বর্বর পাকিস্তানি সেনাবাহিনী, তাই না? যুদ্ধ এক পক্ষে তো হয় না, 2 হাতে 1 হাতে তালি বাজে না। যুদ্ধ সংগঠিত হয়েছিল মুক্তি সেনা এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাথে। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয় আল-বদর, পাকিস্তানের আল-বদর, আল-শামস, রাজাকার। হ্যাঁ, এটি শান্ত বাহিনী এবং তারা সহযোগী বাহিনী হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীদের সঙ্গে যোগ দেয়। তারপরে এই দেশের আরেকটা জিনিস বাকি আছে, আল-বদর, রাজাকার, আল-শামস আসলে আরেকটা আসে, সেটা হলো কি জামাত ইসলামের একটা দল। সেটা তারা কি জামাত ইসলাম, নেজাম ইসলাম, তারপরে গোলাম আজমের স্কুল এবং ছাত্র জীবনে তারা হইল
এখনো তো এটা শাখা আছে তারা হলো এই শান্তি বাহিনী হ্যাঁ তারা হলো শান্তি বাহিনী নামে এই নাম দিয়া তারা গোলা পিস কমিটি নাম দিয়া হ্যাঁ বাংলাদেশের পক্ষ থেকে আবার এই সেনাবাহিনীর দিকে যোগ দেয়। তারা ছিল আরো ডেঞ্জারাস এই দেশের মানুষের থেকে হ্যাঁ বিরুদ্ধে গিয়ে আবার তারা বলে তারা হলো আমাদের চাষা আমাদের যারা তারা আবার মুসলিম লীগ জমাত ইসলাম নেজাম ইসলাম তারা বিভিন্ন পর্যায়ে গিয়ে শান্তি বাহিনী গিয়া তারা ওই রাজাকারের সঙ্গে পাকিস্তানের পক্ষ হইয়া যোগদান করছে। এটা বড় মারাত্মক ব্যাপার না। নিজের ঘরের শত্রু যদি ডিভিশন হয় তাহলে সেটা হয় সবচেয়ে মারাত্মক। তাহলে এখন আমরা কি পেলাম? মুক্তিযোদ্ধা বনাম রাজাকার আলসাম পরপর পাকিস্তানি সেনাবাহিনী তারপরে পিস কমিটি হ্যাঁ তারপরে জমাত ইসলাম নেজাম ইসলাম নেতারা আর পরবর্তীতে এই মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা। তখন এটা নাম হয় হ্যাঁ মিত্র বাহিনী। দেশটা স্বাধীন হয় মিত্র বাহিনীর আন্ডারে। আচ্ছা আর কিছু প্রশ্ন আছে তোমাদের জানার বলো আছে? এখন ইয়ারে ওনারা একটু ইয়াতে ওই লাস্ট দিকের যে ইয়া মুক্তিযুদ্ধ সন্তান জোরে বল বাবা জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত বর্তমান উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং উপস্থিত আমার বাবার সমতুল্য আমার আঙ্কেল এবং আমার চাচা মুক্তিযোদ্ধা বৃন্দগণ এবং উপস্থিত বর্ষমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দগণ এবং উপস্থিত ছাত্রছাত্রী বৃন্দগণ, আসসালামু আলাইকুম। আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা অসমাপ্ত সেনাবাহিনীর মোহাম্মদ রঘুনন্দী সরকার 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। তিনি পূর্ব পাকিস্তানে জয়েন দেন। ওখান থেকে পূর্ব পাকিস্তানে চলে আসেন। পশ্চিম পাকিস্তান থেকে পরবর্তীতে পূর্ব পাকিস্তান হলো ভারতে চলে আসেন। আসার পর আগরতলায় যোগদান করেন। তখন পুলিশ বেঙ্গলের দিন ছিল, পুলিশ বেঙ্গলে জয়েন করেন। সেখানে আমার বাবা ইন্সট্রাক্টর, বুঝেন ইন্সট্রাক্টর মানে যে শিক্ষক বলা হয়, তখন আমার বাবা ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন পূর্ব বেঙ্গল একটি কোম্পানিতে। ওই কোম্পানিতে ফ্রিডম ফাইটার যারা যে সিভিল মুক্তিযোদ্ধা যারা ওরা জয়েন করেন। ওখানে আমার বাবা ওদেরকে প্রশিক্ষণ দান করেন, মানে যুদ্ধ কীভাবে করতে হয়, কীভাবে অস্ত্র করতে হয়, কীভাবে বুলেট ডুবে দেওয়া, কীভাবে ফায়ার করতে হয়, সেগুলা আমার বাবা ওদেরকে শিক্ষাদান করেন। তখন যখন তুমুল যুদ্ধ শুরু হয় তখন আপনার কসবা, আখাউড়া এবং শালদা নদীতে আমার বাবায় পূর্ব বেঙ্গল আন্ডারে একটি কোম্পানিতে চার্লি কোম্পানিতে যোগদান করেন। তখন ওই কোম্পানিতে একটি প্লাটুনে ছিলেন, 4 প্লাটুন যেটা বলা হয়। ওই প্লাটুনে ওনার নেতৃত্বে ছিল 9 জন সেনাবাহিনী। তিনি ছিলেন একটা এলএমজি ব্যাংকারে। ওই ব্যাংকারে ছিলেন আমার বাবা সেকশন কমান্ডার যেটা বলা হয়। ওখান থেকে প্রচুর গোলাগুলি করেন। তখন পাকিস্তান ঘটা বাহিনী আমার বাবার যে সন্তানটি শরীর ছিল ওরা নিজে প্রাণের চেষ্টা করে যুদ্ধ মানে গোলাগুলি করছেন। তখন কিছু পাকিস্তানি সৈন্য মারা যায়। ওখান থেকে এই পূর্ব বেঙ্গলের যে একটা প্লাটুন ওই জায়গাটা এরা ধরে রাখছে। তারা দেখছেন যে না এখানে বাঁচার উপায় নেই। তখন পাকিস্তানের হানাদার বাহিনীরা কি করলো, এখান থেকে যারা যারা বাইচা ছিল তারা পালিয়ে গেল। লাস্ট পর্যন্ত 2 জন পাকিস্তানের হানাদার বাহিনী পাঞ্জাব ধরে রেখে দিয়েছিল। তখন আমার বাবা যেগুলো আমাকে যাওয়ার আগে আমাদেরকে বলছে, আপনার যে মুক্তিযোদ্ধা ছিলেন করছেন কীভাবে কোথায় করছিলেন সব কিন্তু আমাকে বলে গেছেন। বাবার কথাগুলো আমি এখন আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো যা আমার বাবা যখন গুলি উঠেছে,
গুলি খাওয়ার পর এই যে এখানে আপনার এই সাইডে বাম সাইডে গুলি পড়ছিল। গুলি পড়ছে মানে কি এদিক থেকে দিতে পারি, কিন্তু চামড়া সিদ্ধের ভিতরে ঢুকে নাই, আল্লাহ বাঁচিয়ে রাখছে। যাক তখন আমার বাবা যুদ্ধকালীন অবস্থায় মানে আহত হয়েছেন, তখন এমডিসি নিয়ে গেল। এমডিসি যাওয়ার পর মোটামুটি সুস্থ হয়, আবার সুস্থ হওয়ার পর আবার মুক্তিযুদ্ধে দেশে যুদ্ধে আবার জয়েন করে, আবার কোনো যুদ্ধ শুরু হয়। তো এখান থেকে আমার বাবা আবার চলে যায় ঢাকাতে নিয়ে গেল। কথাগুলো মনে রাখবেন।